তারা তখন কেন পারেননি? তাহলে তারাও তখন স্ট্যান্ডবাজি করেছে। শুনুন, সংসার করা আর প্রেম করা এক না। প্রেম করলে প্রেমিকাকে আকাশের চাঁদ হাতে এনে দিয়ে দেওয়া যায়, আর সংসার করতে গেলে বাজারের ব্যাগ আনতে কতটা পরিশ্রম এটি সংসার করলেই টের পাওয়া যায়। এখন বিরোধী দলের রাজনীতি আর সরকার দলের রাজনীতি এক না। বিরোধী দল সমালোচনা করতে পারে, তার তো সংকটের সমাধান করতে হয় না। বিরোধী দলের কিন্তু সংকটের এই দায় দায়িত্ব নাই, সে সমালোচনা করবে, হ্যাঁ এটিই তার কাজ। কিন্তু সরকারের তো সমাধান করতে হবে। সরকার এক্ষেত্রে আমিও সমালোচনা করতাম যদি সরকার এই জায়গাটিকে বলতো, অ্যাড্রেস না করতো এবং সরকার বলতো যে না সব ঠিক আছে। সরকার তো বলছে না যে সব ঠিক আছে। ফ্যামিলি কার্ড নিয়ে তিনি যে কথাগুলো বললেন যে 14টি না 18টি গণমাধ্যম যে তথ্য দিয়েছে, এটি আমি ইনফরমেশনগুলো নিয়েছি। যে তথ্য দিয়েছে আপনি একটু দেখেন, এই যে সমকালে নাটোরে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে ভাঙচুর। শুনুন, প্রত্যেকটা ইনফরমেশন আমি নিয়েছি। আমি ইনফরমেশন নিয়ে কথা বলছি। না সেটি সরকার করেছে। সরকার সরকারি কর্মকর্তাদের বিএনপি আর সরকার আলাদা করে বানায় না, বিএনপি আর সরকার তো আলাদা জিনিস, রাজনীতি এক জিনিস, সরকার আলাদা জিনিস। সেটা তো আপনারা মানেন না। না সেটা মানে না, মানে এটাই তো রাজনৈতিক নতুন সংস্কৃতি। সরকার এবং রাজনৈতিক দল আলাদা। আপনারা তো পুরনো সংস্কৃতিতেই আছেন। না, পুরনো সংস্কৃতিতে তো যারা নতুন বন্দোবস্ত দিতে গিয়ে, যারা নতুন বন্দোবস্ত দিতে গিয়ে 1941 সালের পুরনো বন্দোবস্তে ভাঙচুর তালা বিএনপির থেকে, বিএনপির থেকে ওই যে লেখা আছে, এটা সমতল, এই যে দেখেন লিখছে, এইগুলো হচ্ছে বিভ্রান্ত করার জন্য যা করার এই নতুন প্রজন্ম যাদের ঘিরে অনেক প্রত্যাশা আমাদের জন্ম নিয়েছিল। ফুলবাড়ী উপজেলা বিএনপি যুবদল ছাত্র, আচ্ছা আপনারা একটা জায়গায় অন্তত সফল, সেটি হচ্ছে কি জানেন, কেন মানতে পারছেন না? সেটি হচ্ছে বিভ্রান্ত করায় বেশ সফলতা দেখিয়েছেন। লেখা আছে এই যে ছাত্রদল যুবদল, কোন জায়গায় ছাত্রদল যুবদল লেখা আছে? হ্যাঁ, ছাত্রদল যুবদল কোথায় লেখা আছে? এটা পড়তে পারছেন না? আর একে আজাদের পত্রিকায় এটা তো আওয়ামী ন্যারেটিভ নির্মাণ করে। তাহলে আচ্ছা শুনুন, এখন এটা একে আজাদ আছে, ঠিক আছে আমার কথা শুনুন। তাইলে আচ্ছা এই ডেইলি স্টারে আমার কথা শুনেন। আচ্ছা না, ডেইলি স্টারে আমি কিন্তু বলছি না যে সব জিরোতে চলে আসছে। ইনফরমেশনটাকে মিথ্যা বলছেন তো আপনি একটা ইনফরমেশন বলতে পারবেন না। 18টা দেশের 18টা উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়ে এরকম ঘটনা বিএনপি ঘটিয়েছে। এত বড় এটাকে কেন মানতে পারছেন না? এত বিশৃঙ্খল একটা দেশের মধ্যে নাটোরের 4 উপজেলায় ফ্যামিলি কার্ডের নিয়োগ কার্যক্রম স্থগিত। দা ডেইলি স্টার, হ্যাঁ এগুলো এটাকে কে আজাদের? শুনেন, সংকটগুলো সংকটগুলো আমি তো বলছি না জিরো, এসব ঘটনা ঘটছে, সেটাই তো বলতেছি। বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা আমি এটাই উল্লেখ করলাম, আপনি মানতে পারছেন না, বলছেন যে আমাকে ইনফরমেশন দেন। না আমি মানতে পারছি না, বললাম আমার কথা শুনুন। আপনি বলবেন, আমি আরেকটু কথা বলি। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী মিডিয়া স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করছেন। আমি তো বরং দেখি যে এনসিপি রাজনৈতিক যে দর্শন শূন্য হয়ে গিয়ে পুরনো নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তে নিজেরা বিলীন হয়ে গেছে। এজন্য তারা তাদের রাজনীতি ধরে রাখার জন্য একটা স্ট্যান্ডবাজি করছে আমার কাছে মনে হয়। আর বলেছেন যে আরেকটা জিনিস বলেছেন যে সরকার যোগ্য লোকদেরকে বসায়নি। তো যোগ্য আপনাদের তো সরকার প্রধানমন্ত্রী তো আপনাদেরকে বলেছে প্রস্তাবনা দেন। বিএনপির লোকজন কিভাবে হেনস্থা করছে? নারী ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের চেয়ে বেশি মব করেছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ মব করেছেন সিনিয়র সাংবাদিক, সেই জায়গা থেকে আমি আপনাদের থেকে এক্সপেক্ট করছি জার্নালিস্টের জায়গা থেকে একটা কিছু সত্যি হয়নি। আমার তো মনে হচ্ছে আমি একজন বিএনপি দলীয় একজন কঠিন দলীয় নেতার সাথে আমি আর্গুমেন্ট করছি। আমি কিন্তু আপনাকে প্রচন্ড সম্মান করি, প্রচন্ড রকমের ভালোবাসি। এই জায়গাটা আপনি অ্যাকসেপ্ট করেন। আমি তো বলছি না যে আপনি একজন সাংবাদিক, আমি তো বলছি না যে কালের কণ্ঠের সাংবাদিক হচ্ছেন, সেটা ঠিক আছে, বুঝতে পারছি। কালের কণ্ঠ তো অবশ্যই সঠিক তথ্য দেয়। কালের কণ্ঠ গুজব রটায় না, এটা হচ্ছে দেখতে নারীটাই চলন বাঁকা। এটা মানুষও আসতে যায়, আপনি হাসলে মানুষ আপনাকে দেখে হাসবে না? কার্টুন দেখে তো সবাই আপনাদের কাছে আমাদের কার্টুনই মনে হয়, হইতে পারে। কালের কণ্ঠের চোখে যেটুকু সমালোচনা করার দরকার, শুনুন, সমালোচনা আলোচনার জন্য না, সমালোচনা স্ট্যান্ডবাজির জন্য না। ভাই আমার কথা হচ্ছে কি, আমরা ডেটাবেস কথা বলতে পছন্দ করি, এই মিথ্যা উল্টাপাল্টা কথা বলতে পারি না। আমি দেখেন, আপনি কার্ড ধরে বলছেন, আপনি যখন বললেন যে বিএনপি সরকারের সবথেকে বড় সফলতা, আপনি বলছেন সুফল ঢাকা শহরের ভিতর দেখা যায় না। আমি বলছি দেখা যায় না, প্রবণতা কমছে। কিন্তু এই ফ্যামিলি কার্ডকে ঘিরে যে বিএনপি 6 মাসে এরকম ভয়ঙ্কর কাজকর্ম করছে, ভাঙচুর করছে, ইউএনওকে যে মারামারি করছে, সেটা প্রত্যাশা করছিলাম যে এই সমালোচনাটুকু সেটা কি জানেন সাংবাদিক ভাই, এই সরকার ফ্যামিলি কার্ড, সেই জায়গাটা অ্যাড্রেস করবেন না, নানান ধরনের সুযোগ সুবিধা একই ব্যক্তি ফার্মার্স কার্ডের 10,000 টাকা মওকুফ করে দিয়ে
এস আলমের হাজার হাজার কোটি টাকা আবার পার করে দিচ্ছে। আপনারাও তো, আমরা তো শুনেছি এনসিপির নেতারা হাজার হাজার মামলা বাণিজ্য, এনসিপি কিংস পার্টি, এনসিপির এই হাজার হাজার আসিফ টাকা মাহমুদ হাজার হাজার কোটি টাকার মালিক, তার উপদেষ্টার মালিক, বোঝা যায়। তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জুতা দেখলেই তো বোঝা যায়, ভাই এবং হান্নান মাসুদের বাড়ি দেখলেই তো বোঝা যায় যে কোথা থেকে উঠে আসছে কোথায় গেছে। তাহলে এগুলো নিয়ে যার পরনে ছিল এগুলো নিয়ে আপনারা ইয়া করেন, বিচার করেন। 50 টাকার বঙ্গবাজারের গেঞ্জি, এই কালের কণ্ঠের মিথ্যা ইনফরমেশন না দিয়ে এগুলো প্রমাণ আমি করেন। দায়িত্ব নিয়ে বললাম, তাহলে প্রমাণ করেন, বিচারের আওতায় আনেন। সজীব ভুঁইয়ার জুতার দিকে তাকায়েন, মাথার দিকে তাকানোর দরকার নেই, জুতার দিকে তাকান। একটা জুতা কিনতে পারবে না, খালি আপনারাই শার্ট প্যান্ট একজন উপদেষ্টার বেতন কত? খালি তারেক রহমানই সুন্দর জীবন যাপন করতে পারবে। তারেক রহমান সুন্দর জীবন যাপন করতে সাধারণ করতে পারে। তারেক রহমান সাহেব লন্ডনে করার দরকার ছিল কি? তারেক রহমান যে আমার সাহেবের ভাঙা বাড়ি, আচ্ছা আমাকে আমি মেসে ছিলাম, তারেক রহমান সাহেবের আয়ের উৎস কি? আয়ের উৎস কি? সে 18 বছর ধরে যেখানে লন্ডনে ল্যাভিশ লাইফস্টাইল লিড করলো। আপনি জানেন ওনার মেয়ে একজন ব্যারিস্টার? হ্যাঁ, সেটা কিভাবে হলো এটা বলেন। আপনি কি জানেন ওনার ওয়াইফ একজন ওয়ার্ল্ড ফেমাস কার্ডিওলজিস্ট? জানেন ওনার অর্থের ইয়াগুলো কি? কেন উনি যে চাকরি করতেন লন্ডনে, ওনার যেই জানবেন কেমনে? বয়স ওনার যে হলফনামা দিয়েছে ভাই, ওনার যে হলফনামা দিয়েছে সেখানে আপনার অর্থের ইয়া দেখেন, কি লিখেছে, কত আয়ের ইয়া দেখেন, কত সেখানে সে যে লাইফস্টাইল লিড করছে এবং বিএনপির যে এত নেতা কর্মী তাদের লাইফস্টাইল কিভাবে লিড হয়? চাকরি করেনি লন্ডনে, বসে বসে খেয়েছে। শুনেন ভাই, আপনি যখন তরুণদেরকে অ্যাকিউজ করছেন মিনিমাম ইনফরমেশন দিয়ে তাদেরকে, আপনারা দেন তাদেরকে মামলায় তো আনেন, তাদেরকে বিচার করেন ভাই। পাগলে পাগলামি করতে পারে, এজন্য সাধারণ মানুষ পাগলের পিছনে ছোটার বিচার করবেন না তাদেরকে। এখন জাতীয় দেশের হাজার হাজার কোটি টাকা তারা মেরে নিছে, আপনারা বিচার করবেন মামলা না। হচ্ছে না। এনসিপির একজন ওই যে এনসিপির নয়া দরবেশকে কয়েকদিন আগে জেলে পাঠানো, সেটা তো আপনার তারেক রহমান সাহেবকে সমালোচনা করার জন্য নেওয়া হয়েছে। সমালোচনা করার জন্য তার বই ব্যাপারে কেলেঙ্কারি, বই হ্যাঁ, সেটার জন্য তাকে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা তো মব করে অব্যাহতি নিয়েছিলেন আপনারা কি ভাই? আপনারা তো মব করেছিলেন। সাইদ খান ভাই কালের কণ্ঠের সাংবাদিক, এটা আমি জানি, না, কিন্তু না, উনি যে আপনিও যে ধারণ NCP করেন নেতা, সেটা আপনিও যে ধরেন যে NCP আজকে নেতা। প্রমাণিত। শোনেন, আপনিও আজকে যে NCP নেতা। যা ইনফরমেশন দিচ্ছে ভাই, আমাকে একটু বলতে সুযোগ দেন। ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন আছে ভাই, আমি একটু বলেন। দেখেন আপনি যে বলেন করেনি সালাউদ্দিন এনসিপির হান্নান মাসুদ এই মোহাম্মদপুর থানায় যায়নি, আপনি সালাউদ্দিন দুইটা যায়নি, আপনি মামলা বাণিজ্য করতে যায়নি। একটা বিষয় তো আমাকে শেষ করতে দিচ্ছেন না। কোনটা শেষ করবেন? কয়শো শেষ করবেন? কয় হাজার আমি মব সবই আছে। শেষ করতে পারবো এই ভাই। কারণ বাজারেও তো মব করেছিলেন সেটা কি নয়নদা নিয়ে আপনারা করতে পারেন, আমরা করি না। এই মিডিয়াতে আগুন দিয়ে উৎসব করেছিলেন না? কারা করেছিল? গরু জবাই করেছিলেন না? কে কারা? আপনারা নানান জায়গায় গরু আপনারা জবাই করেছিলেন সবকিছুর না? মধ্যে যদি এনসিপি কে দেখেন, এনসিপি তো তাহলে নয়া কেমন হবে? বন্দোবস্ত করতে স্বাভাবিক, চেয়েছিল কারা? গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিল এনসিপি, গণঅভ্যুত্থানের সামনে থেকে লড়াই দিল, ওইখানে এনসিপি নাই, এনসিপির জন্মই ওইখানে তো তারেক রহমান। এনসিপির তো জন্মই হয়নি। এনসিপি দল নাই, সেটা এনসিপির যারা নেতৃত্ব আছে তারাই তো ইয়া দিছে। কারা ছিল? কারা? তিনজন আছে। নাহিদ এখন ইসলাম, এনসিপি তে তিনজন আছে। এই আক্তার হোসেন, তারপরে সার্জিস আলম, হাসনাত, আসিফ, এই তো তিনজন। রিফাত রশিদ, আরে মাহিন ভাই, সরকার, শোনেন, কাদের, এই বাকের। গুপ্তদের নাম বললেন না। গুপ্ত অবস্থায় নানান জায়গায় থেকে আপনি গুপ্ত তারা কি হবে? নেতৃত্ব দিয়েছে। আপনি বাকের কাদের কিভাবে গুপ্ত কোনটা? বলছেন? বাকের কাদেরকে আপনারা রেখেছেন? কাদেরকে রেখেছেন ভাই সে কোথায় রেখেছেন? কোথায় রেখেছেন? তারা গণঅভ্যুত্থানের পরে ভাই, এটা তো তারা তো নেতৃত্বে আছে। একটা জিনিস কি, গণমাধ্যমও কিন্তু তখন সক্রিয় ছিল। আপনি তখন দেখেন, হয়তো ওই গণমাধ্যমগুলো আপনাদেরকে শত্রুর চোখে দেখতো, ইনফরমেশনের কিন্তু কথা তাদের কাছে করতে ডেটা দিচ্ছেন না। আছে। কোনটা সঠিক তথ্য? এই যে যেমন বললেন এনসিপির কোনো ভূমিকাই ছিল না ঠিক আছে, গণঅভ্যুত্থানে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জন্মই হয়নি। ঠিক আছে, আমাকে একটা করে আসতে দেন। এই এনসিপির জন্ম হয়েছে বিভিন্ন দল ভেঙে এক টুকরো টুকরো দিয়ে জন্ম নিয়েছে। আচ্ছা বুঝলাম, এখন আমাকে একটু বলতে দেন। এই যে সালাউদ্দিন তানভীরকে নিয়ে যখন আপনি বললেন যে ওনার ব্যাপারে এই অভিযোগ আসছে, আমি আপনার সাথে অভিযোগ মিথ্যা, আমিও আপনার সাথে একমত যে হ্যাঁ অভিযোগ ঠিক আছে, এটা প্রমাণ করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতার দাবি এনসিপি করেছিল। দুদক হচ্ছে যে তার ব্যাপারে তদন্ত করছে, তারপর আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু তখন কারা ছিল? না না তখন কারা ছিল? তাকে যেই তখন ছিল কে? ইন্টারিম গভর্নমেন্ট। ভাই তাকে যে অব্যাহতি দিয়েছে বিএনপির আমলে। কোনটা বিএনপি? আপনি একটু নিউজে দেখেন। আপনি কোন সময় অব্যাহতি দিয়েছেন? কাইন্ডলি নিউজে দেখেন। এই সরকার গঠন করার পর তো কমিশনই নাই, তাকে অব্যাহতি দিল কেন? সরকার গঠনের পরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিশনই তো নাই, কমিশনই তো নাই এখনো পর্যন্ত। সরকার এমন ওই সময় দিয়েছে। না না ইন্টারিমের সময় দিয়েছে। না না ইন্টারিমের পরে ভাই 12 ফেব্রুয়ারির পর তো মনে করেন কমিশনই ছিল না। ভাই আমি দুদক পিটের একেবারে রিপোর্টার। এটা একটু আমি এই নিউজটা আপনাকে বের করে দিচ্ছি। আপনি ভুল বলছেন। নিউজটা বের করে আচ্ছা ধরে নিলাম আমি ভুল বলছি। আচ্ছা ঠিক আছে ধরে নেন আপনি। আমি ভুল বলি না ভাই, এটা ধরে নিলাম। আপনি শাশুড়িকে বললেন ধরে নিলাম। যে আপনি আমাকে একটু আগে যখন বললেন যে 18টা নিউজ দেখান, যখন দেখাচ্ছিলাম তখন তো আপনি বলছেন যে না 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 এটা একটা নিউজ দেখিয়ে সব। আরে ভাই এখানে 18টা নিউজ আপনার জন্য দেখানো হচ্ছে, আপনি তো নিতেই পারতেছেন না। কিন্তু এরকম তো আপনি তো কোনোটাই নিউজ নিতে পারছেন না। আমি এরকম হাজারটা আপনি কোনোটাই নিউজ নিতে পারছেন না। সবই তো নিচ্ছি ভাই, আপনি নিউজ নিতে পারছেন না। আপনি একজন সাংবাদিক না ভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আপনি বিএনপির কোন নেতা না, ভারতের নেতা না ভাই। ভাই একদম জোট সঙ্গীরা 100তে 0 দিত, তো অন্তত 14 তো দিছে। এই যে একটা মানসিকতা, মূল্যায়নের মানসিকতা তো জন্ম নিয়েছে। একতরফা সমালোচনা তো করার হাত থেকে ধীরে ধীরে আমরা বেরিয়েছি। হয়তো 6 মাসে 14,
এক বছরে হয়তো এটা 54 হতে পারে বা 60 হতে পারে, সেরকম এই এই রেটটা বাড়তে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি এক ধরনের ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার বা সংস্কৃতি বেড়ে ওঠার পরিবেশ তৈরি হচ্ছে। আজকে সাইফ মুস্তাফিজরা সরকারের সমালোচনা করে বাসায় গিয়ে নাক ডেকে ঘুমাতে পারছেন, কিন্তু লাস্ট রিজিমে কথা বললে স্টুডিওর নিচ থেকে ধরে নিয়ে যেত। এই অভিজ্ঞতা তো এখন আর এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের পরিবর্তন শুরু হয়েছে, বাট আমাদের নাগরিক হিসেবে আমাদের একটা দায় আছে। শুধুমাত্র সাইফ মুস্তাফিজদের মুখের দিকে বা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, নাগরিকদেরও কিন্তু দায়িত্ব আছে। নাগরিকরা শুধু ভোট দিয়ে 5 বছরের জন্য পাঠিয়ে দিয়ে পেঁপের দাম কমে যাবে এই হিসেবটি করা ঠিক না। আমাদের নাগরিক দায়িত্বটি হচ্ছে সরকার এবং বিরোধী দল রাজনীতির সঠিক ট্র্যাকে আছে কিনা, সেই জায়গাটিও আমাদের খেয়াল রাখতে হবে। জি, এই বিষয়টা আবার আসবো। আমি তো সাইফ মুস্তাফি আপনাকে আসতে চাই, যেহেতু বিরোধী দলের কথা আসলো, তাদের ভূমিকার কথা আসলো। আজকেই প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ গিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে 17 বছরে যারা মাঠে ছিল না তারাই এখন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধী দলকে মোটামুটি বলেছেন, জামাত ইসলামকেই আসলে তিনি তারাই তাদেরকে বলেছেন। এবং আরেক জায়গায় তিনি বলেছেন, একটি জায়গায় গতকাল তিনি বলেছেন যে এই বিদ্যুৎ নিয়ে সমালোচনা করার কারণে বলেছেন যে সামনে হারিকেন নিয়ে বসে আছেন, এর পেছনে বাতাস, ফ্যানের বাতাস খাচ্ছেন তারা। মানে এই যে হটকারী সমালোচনা করা, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, দেখেন, উনি তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এরকম একটা পজিশন যিনি হোল্ড করেন, তাকে নিয়ে আসলে এরকম কথা বলতেও আমার আসলে খারাপ লাগছে। কারণ তিনি ততটুকু বিচক্ষণ বা তার আসলে মেধা বা তার দূরদর্শিতা আসলে কতটুকু, তার বক্তব্য যখন তিনি মুখ খোলেন, স্ক্রিপ্ট ছাড়া যখন মুখ খোলেন, সেটা প্রকাশ পায়। প্রথমত তিনি যখন সমালোচনা করলেন যে এনসিপি হচ্ছে যে ঢাকা মহানগর দক্ষিণে একটা প্রোগ্রাম করেছিল, সেখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপর মুখপাত্র আসিফ মাহমুদ সহ আমাদের দলের নেতাকর্মীরা যারা ছিলেন দক্ষিণে, তারা ছিলেন। তো সেখানে সামনে হেরিকেন রাখা ছিল প্রতিবাদ হিসেবে, পেছনে ফ্যান চলছিল যেটা জেনারেটর দিয়ে চলছিল। আমার কথা হচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম করেছে যেখানে জনগণের সমস্যা, আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যা যা আমরা সম্মুখীন হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কথা বলবো না, সেটা নিয়ে প্রতিবাদ জ্বালাবো না। তো সেইটাকে তিনি ডিফেন্ড করছে যে পেছনে ফ্যান রেখে সামনে হেরিকেন। সো উনার বিচক্ষণতার জায়গা, কথাবার্তা শুনলে আসলে বোঝা যায়, মানে উনি যেরকম তার রাজনৈতিক কি বলে মুখপাত্র কিছু কিছু মানুষকে নিযুক্ত করেছেন না, রাশেদ খান বা এরকম যারা লোক, দলীয় চাটুকার, আপনি দেখবেন তারা যতক্ষণ কথা বলে দলের ব্যাপারে, দলের কর্মকাণ্ডের ব্যাপারের থেকে সারাক্ষণ মানে নেগেটিভ কথাবার্তা তাদের থেকে বেশি আসে, যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলোর কোনো ডেটা নাই, এই টাইপের কথাবার্তা বলে তারা সময়টা ক্ষেপণ করে। এরকম মানুষকে যখন তিনি তার রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্বতে রাখেন, বা তার সারাউন্ডিংসে তার লোকজন যখন এরকম অযোগ্য লোকজনকে রাখে, তার ক্যালিভারটা নিয়ে মানুষ প্রশ্ন তুলতো যে হ্যাঁ, প্রধানমন্ত্রীর যোগ্যতা বা তার চিন্তাটা আসলে কীরকম যে তিনি এইরকম মানুষকে রিক্রুট করছেন। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করে, আমরা যদিও দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা ইতিহাস থেকে যা শুনেছি, পড়েছি বা আমাদের বাপদাদার থেকে যা জেনেছি, উনি কিন্তু রিক্রুট করার ক্ষেত্রে খুব বেছে বেছে ক্যালিভারওয়ালা লোকজন তার আশেপাশে রেখেছেন। এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভাও যদি আপনারা পর্যালোচনা করেন, সেখানেও দেখবেন অনেক যোগ্য লোক যাদের আসলে দেশ চালানোর একটা সুন্দর একটা দক্ষতা জায়গা আছে। কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে আসার পরে আমরা দেখতে পেলাম যে কিছু ইউকে নির্ভর লোক যারা হয়তো বা ইউকেতে ছিলেন, তার সাথে কিছুটা মেলামেশা ছিলেন, অথবা তার দীর্ঘদিনের বন্ধু ছিলেন, তাকে এলজিআরডি প্রতিমন্ত্রী বা এরকম কিছু কিছু জায়গা দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু সামগ্রিকভাবে তাকে বিব্রত করছে। আপনি যতই মানে হেঁটে যান, রাস্তা দিয়ে আপনি ট্রাফিক সিগন্যাল মেনে যান, বা তা আপনার যে সাদাসিধা লাইফস্টাইল লিড করছেন, বা আপনি এই আওয়ামী লীগের দালাল তামিম ইকবাল, তাকে বোর্ড প্রেসিডেন্ট বানিয়ে আপনি তাকে তো বোর্ড প্রেসিডেন্ট বানাইছেন। আপনি তো এই 3 তারিখে তো তামিম ইকবাল 2 ঘন্টা শেখ হাসিনার সাথে মিটিং করেছে, যে সময় দেশের একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিল। আপনি তাকে বিসিবির প্রধান বানাইলেন, বানায় আবার তার সাথে এই মিডিয়া স্ট্যান্ডবাজিগুলো যখন করায়, না বগুড়া না, এই সবার আগে বাংলাদেশ বলো, আবার না বগুড়া না, কিন্তু মির্জা আলমকে দিয়ে আপনি বগুড়া বিভাগ বানাই ফেলতেছেন। মানে আমি তো বলবো যে আমার জেলা, আমার সিরাজগঞ্জ বিভাগ বানাইতে পারেন, আমার ওই সিরাজগঞ্জে আপনি পার হন। কিন্তু আপনি যে মুখে যে হাসিনা সিনড্রোম, যেটা যে আমি সব কিছু না এটা করো না, ওইটা করো না, কিন্তু আপনি আশেপাশে এই যেরকম কিট বসায় রাখছেন যারা আপনার পারপাস সার্ভ করতেছে, যারা আপনার ওই ব্র্যান্ডিংটা প্রচার করছে, কিন্তু আপনি মুখে বলছেন যে না এটা ঠিক না। ভাই যেটা আরেকটা বললেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কার্ডের বিষয়, আমি কয়েকটা শিরোনাম বলছি, এটা তাদের সব থেকে বড় সফলতা।
সেই জায়গা থেকে আমি বলি যে ফ্যামিলি কার্ডের নিয়োগে নাম না থাকায় রাজশাহীর বাগমারে ইউএনওকে জবাই করার স্লোগান বিএনপি নেতা কর্মীদের থেকে। নাটোরের লালপুরে ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগকে কেন্দ্র করে ইউএনও কার্যালয়ে বিএনপির হামলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে ও সাদুল্লাপুর এবং চাঁপাইনবাবগঞ্জে নাচলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ে তালা দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় ইউএনওকে উলঙ্গ করে পেটানোর হুমকি। জামালপুরের সরিষাবাড়িতে ফ্যামিলি কার্ড শুমারির কাজে সুযোগ না পেয়ে 2 ছাত্রদল নেতার পদত্যাগ। ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় বেপরা মানে পুরোপুরি তৃণমূল নেতাকর্মী যারা আছেন। এটা 18টি এটা সংবাদ মাধ্যমগুলোর নাম উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা, সেটা আমি আপনাকে ডেটাটা দিয়ে দিব। আপনি প্রকাশ করুন, আমরা তো লাইভ টেলিকাস্টে আছি। 18টা উপজেলায় কার্যালয়ে হামলা ভাঙচুর। এখানে প্রথম আলো আছে, যুগান্তর আছে। না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তথ্যগুলো, হ্যাঁ, এটাকে তো আমি একসাথে কালেক্ট করেছি। একসাথে কালেক্ট করেছেন আপনি। আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, দেখেন আমাকে না, জাতিকে দিচ্ছি। আপনি জাতিকে তথ্যগুলো দিচ্ছেন। আমি ইনফরমেশন আপনাকে ভিডিও সহ দেখাচ্ছি। না, আমি ভিডিও না, গণমাধ্যমে গণমাধ্যমের নাম দিচ্ছি তো। 18টা উপজেলার নিউজ তো ডেইলি এক একটা করে আসছে, আমি তো সেগুলো একসাথে ডেটাতে এনেছি। তাহলে আমি বলবো এটা আপনার মন গড়া বা তথ্য না, সেটাই আমি তো ইনফরমেশনগুলো দিচ্ছি। যদি মিথ্যা হয়, আমার এটা অনলাইভ থাকছে না, আমাদের যারা টিভিতে পরবর্তীতে দেখবে আমার মিথ্যাচার যদি আমি করে থাকি, অবশ্যই তারা এটা ডিবাং করবে না। আপনারাই বলবেন যে 18টা উপজেলায় এরকম ঘটনা ঘটে না। ডিবাং করেন না, যেহেতু আপনি তথ্য দিচ্ছেন, আপনি তথ্যের সূত্র সহ 18টা উপজেলার, হ্যাঁ ঠিক আছে, আমি যখন ব্রেকটা হবে আমি চেষ্টা করবো যে ব্রেকের মধ্যে আমি পরবর্তীতে আপনাকে যতটুকুলো দেওয়া যায়। তো 18টা উপজেলায় হচ্ছে যে ইউএনওকে, মানে তার মানে ধরে নেন যে আর বাকি যে উপজেলাগুলো আছে তার মানে সেখানে তারা ম্যানেজড ছিল, তারা বিএনপির সাথে গ্যাঞ্জামে যায়নি। আচ্ছা বাবা, নেন আপনারা ফ্যামিলি কার্ড নেন, আপনার যে মন চায় চাচা মামা খালা, যার উপরের নেতারা যেরকম চাচা মামা খালাকে সবকিছু বসাচ্ছে, আপনারাও এই কার্ড বিলি করেন। আর এই যেখানে দিতে চায় নাই বা যেখানে আসলে ন্যায্য লোকদেরকে দেওয়ার একটা প্রক্রিয়াতে তারা যেতে চেয়েছে, সেখানে বিএনপি কতটা বেপরোয়াভাবে মারামারি হয়েছে। কয়েকদিন আগে এই যে হবিগঞ্জের আমরা দেখলাম যে ইউএনওকে বিএনপি নেতাকর্মীরা যে তাকে জবাই করার ঘোষণা দিচ্ছে, তাকে যাচ্ছে তাই গালি গাচ্ছে, একটা নারী ইউএনও, এটাও কি আপনার চোখে পড়ে নাই? এগুলো আপনি দেখেন নাই? গণমাধ্যমের সূত্র না, আপনি ভিডিওগুলো কি দেখেছেন কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই জেনারেটেড অনেক সামাজিক যোগাযোগ আপনাদের অনেক তথ্য ছড়িয়ে পড়ে। যেগুলো নিউজ প্রমিনেন্ট নিউজগুলো আছে, হয়তো কালের কণ্ঠেগুলো প্রকাশ করবে না, কিন্তু ধরেন যে যেগুলো প্রমিনেন্ট এটিএন নিউজ তো করবে। হ্যাঁ, আপনি এটিএন নিউজ তো এখন লাইভে আছে, আপনি গণমাধ্যমের নাম শিওর, আমি শিওর যে আপনারা তো ইউএন এর এই নিউজগুলো দেখেছেন, সামাজিক মাধ্যম সবাই দেখেছে। তো আপনি এগুলো অস্বীকার করতে পারেন? সামাজিক যোগাযোগ মাধ্যমের গণমাধ্যম তো এক না। আচ্ছা, আমরা মনে বিরুদ্ধে না, আমি শেষ করি। গণমাধ্যমে দেখানো হয়েছে, আমি এটা তো এখনো বলছি, আপনাদের গণমাধ্যমে আমরা দেখেন না, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আসে নাই। আমি তো বলছি সেটার তথ্যের সূত্র সহ প্রকাশ করলে মানুষ বিভ্রান্ত হবে না। এখন টক শোতে বসে তো আমি 18টা মিডিয়ার নিউজ বসে আমি এটা এখনো প্রদান করতে পারবো না। আপনার দায়িত্ব, আপনি যেহেতু একটা দায়িত্বশীল মিডিয়ার সাথে আছেন, যদি মনে করে থাকেন, আমার দায়িত্ব, যদি মনে করে থাকেন যখন আপনি তথ্য দিবেন তখন সেটা যদি মনে করে থাকেন আমার এই যে ইনফরমেশনটা ভুল, আপনি এটা ডিবাং করে আপনারা তো অনেক ফটো কাটছেন। এজন্যই তো আমার দায়িত্ব, আপনারা তো কালের কণ্ঠ থেকে অনেক সত্য মিথ্যা অনেক তথ্যর ফটো কাটছেন, সেইভাবে আপনারা এটা দিতে পারেন। হ্যাঁ, তো তথ্যের সূত্র সহ বললে মানুষ বিভ্রান্ত হবে। আপনার এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টা নিয়ে আপনার আর আগাতে দিচ্ছেন না, কারণ এটাই আপনাদের সবথেকে বড় সফলতা না। সাইফ মুস্তাফিজ এগিয়ে যান, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে বিএনপি সবথেকে বড় সফলতার জায়গা। কিন্তু দেখেন এখানে আমরা তো জানি যে ভিজিএফ কার্ড বা এই কার্ডের একটা পলিটিক্স আওয়ামী লীগ আমলে ছিল, এবং দেশের যে ক্রাইসিস, কোথায় আসলে অর্থটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আমার ধরেন আপনি আমাকে 2,500 টাকা করে, সে ফর এক্সাম্পল, আচ্ছা বিএনপি দলীয় লোকের বাইরেও আচ্ছা ভালো কিছু যারা ন্যায্য লোক পাওয়ার মতো তারা পেয়েছে, আপনার বাসায় গ্যাস নাই, আপনার তেল নাই, আপনি মানে এগুলো টাকা দিয়ে কি করবেন? টাকা তার আলটিমেটলি একটা কাগজের মতো হয়ে যাবে। আপনি যখন গ্যাসের পাম্পের ওখানে যেয়ে 3 ঘন্টা লাইনে দাঁড়ায়, যখন একজন সিএনজি ড্রাইভার সে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না, এবং যতটুকু গ্যাস পাচ্ছে সেটা 2 ঘন্টাও চালাতে পারছে না, তাকে আপনি 2,500 টাকাতে তার সংসার চলবে? তার মানে পেট চলবে? আপনি বলবেন যে ও ভিক্ষুক মুক্ত হয়ে গেছে, ঢাকা শহরে ভিক্ষুক দেখা যাচ্ছে না, এটা আপনার তারেক রহমান সাহেবের সফলতা? এটা আসলে কোনো কথা হলো? তো আমার কথা হচ্ছে যে আমাদের বর্তমানে যেই ক্রাইসিসগুলো আছে সেগুলো সমাধান করার জন্য একটা হচ্ছে যে শর্ট টার্ম কিছু পলিসি আছে, যেটা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, মানে আমরা শুধু সমালোচনা করছেন, তারেক রহমান আমাদেরকে চ্যালেঞ্জ করলো না আপনারা শুধু সমালোচনা না করে সমাধানের জন্য কথা বলেন। আমরা তো ভেবেছিলাম যে তার আই হ্যাভ এ প্ল্যানের মতো কিছু প্ল্যান আছে, ঠিক আছে, আমরা বুঝে নিলাম যে তার আসলে সেই সক্ষমতাটা নেই, আমরাই প্ল্যান দিচ্ছি। সেখান থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামই কিন্তু তার এটা বলার 2 দিন আগে সে তার সোশ্যাল মিডিয়াতেই 30 দিনের একটা শর্ট টার্ম প্ল্যান দিয়েছে, এবং
3 মাসের 3 বছরের এরকম করে দীর্ঘমেয়াদীও কিন্তু প্ল্যান দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে উত্তরণের দিকে যেতে পারি। তো এগুলো আসলে আমাদের আলোচনা করা উচিত। ওই কার্ড পেয়ে আমরা এটা হয়ে গেলাম ওইটা গেলাম, এই বিষয়ে নিয়ে কথা বলবো, আমরা একটা বিরতি থেকে আসি, তারপর আপনার কাছে আসছে। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর যাচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম সেলিম, ঢাকা থেকে। জি সেলিম সাহেব বলেন। আপনার নতুন সরকার আইন আমরা কি পেলাম? দেশের মধ্যে পোলাও চাল 120 টাকা, চাউল 250 টাকা, ইলিশ মাছ 1600 টাকা কেজি আছিল, আর 3000 টাকা কেজি। তা আমরা সরকারে ভালো ছিল, তাই সরকার আছে এনসিবি নিয়ে ব্যস্ত, এনসিবি আছে জুলাই সনদ নিয়ে, আর সরকার আছে ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত। তো জনগণের দিকে কখন চাইবে? দর্শকের শুরুতেই তিনি প্রশ্ন করলেন যে আর পোলাও চাল কিনতে হয় 250 টাকায় এবং ইলিশ কিনতে হয় 3000 টাকা কেজি দিয়ে। তো যে দর্শক প্রশ্ন করেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি আসলে ভাত খান না, উনি পোলাও খান। তার মানে ওনার এই পোলাও চাল কেনার সক্ষমতা আছে বলেই উনি চালের দামটি ভালো করে জানেন এবং ইলিশ দিয়ে পোলাও খেতে উনি খুব পছন্দ করেন। দেখুন, এই মুহূর্তে মানুষের ভাত খাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাস্ট 17 বছরে আমাদের তো ভাত খাওয়ার সক্ষমতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সুতরাং সেই জায়গাটিতে আগে ভাত খাওয়ার জায়গাটিতে ফিরতে হবে, তারপরে না পোলাও, ইলিশ বা কাচ্চি এগুলোর চিন্তা পরে করা যাবে। সুতরাং আমি ওই দর্শক ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনি পোলাও খাওয়ার চিন্তা আপাতত বাদ দিয়ে ভাত কীভাবে খাওয়া যায় সেই চিন্তাটা করা ভালো। আপনার প্রস্তাবনা যদি কিছু থাকে সেটা সরকার আছে, বিরোধী দল আছে, রাজনৈতিক দলগুলো আপনাদের স্থানীয় নেতাদের সাথে সমালোচনা করতে পারেন সেটি। আর সাইফ মুস্তাফিজ যেটি বললেন যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কাউন্টারে যে তারা করতে গিয়েছিলেন, প্রতীক হিসেবে হ্যারিকেন হাতে নিয়েছিলেন এবং পিছনে বাঁশ দিয়ে প্যান্ডেল বানিয়েছিলেন। এক হাতে হ্যারিকেন, পেছনে বাঁশের প্যান্ডেল, আবার সেখানে ফ্যান ঘুরছে জেনারেটরে। তিনি বলছেন বিদ্যুৎ ছিল না, জেনারেটর দিয়ে চলছে। ভাই জেনারেটর চলছে তো তেলে, জেনারেটরটা তো তেলে চলছে। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে প্রোপাগান্ডা রটানোর জন্য বা বিভ্রান্ত করার জন্যই এই কাজটি করা হয়েছে। প্রতিবাদ আর প্রোপাগান্ডা এক না। কোনটা প্রোপাগান্ডা? হ্যাঁ, এটা হলো বিভ্রান্ত করা মানুষকে। জেনারেটর চলছে তার মানে কি দেশে বিদ্যুৎ আছে, তেল আছে, সব একদম। তেল না থাকলে আপনি জেনারেটর চালাচ্ছেন কি? সেটা কি পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে? পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এইটি হচ্ছে বিষয়। এর জন্যই তো আমরা তো বলি এখানে হাতে হ্যারিকেন, পেছনে বাঁশ। ওইখানে মনে হয় বলে নাই যে কেউ পার পাচ্ছে। জাতিকে আপনারা কি দেখালেন এক হাতে হ্যারিকেন নিয়ে? আপনার কাউন্টার আমি আরেকটু ভালো কাউন্টার এক্সপেক্ট করছি। না, আমি বলছি না যে আপনারা যেই দলের কাউন্টার দিবেন স্বাভাবিকভাবে দুর্বলই হবে। না, দুর্বল তো অবশ্যই। হ্যাঁ, আপনারা সবল, এজন্যই তো হাতে হ্যারিকেন নিয়ে প্রতিবাদ করতে নেমেছেন। আচ্ছা, আপনি আমার কাছে যে ইনফরমেশনটা জানতেছেন ওইগুলো একটু বিভ্রান্ত করা। আপনারা শুনুন, যে এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস চলছে সেটি সরকার বলেনি যে চলছে না, সরকার স্বীকার করেছে। প্রধানমন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশ করেছে। এলএনজির একটি টার্মিনাল, আমাদের 2টি টার্মিনালের একটি নষ্ট, সেখান থেকে প্রত্যেকদিন 2400 সামথিং কোটি মেগাওয়াট ঘনফুট গ্যাস সরবরাহ করার কথা, সেখানে 574-এ নেমে এসেছিল। যে সরবরাহটি ছিল সেটিও কিন্তু ঘাটতি ছিল, 574 বা 547-এ নেমে এসেছিল। এই জায়গায় একটি ঘাটতি দেখা দিয়েছে, যেই কারণে স্বাভাবিকভাবে বিদ্যুতের উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে। আরেকটি জিনিস, আমাদের জ্বালানি ক্রাইসিসের কারণে, গ্যাস সরবরাহ কম থাকার কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো তারা কিন্তু নিজস্ব জেনারেটরে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তাদের কারখানা সচল রাখে। তো গ্যাসের যে এই যে মনে করেন সরবরাহ কম, যেই কারণে তারা ন্যাশনাল গ্রিডের উপরে চাপটা দিয়েছে, বিদ্যুৎটা অন্য সোর্স থেকে নিতে হয়েছে। এবং বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু আমরা কয়লা থেকে সরে গিয়ে বিগত রিজিমে গ্যাস নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলো বেশি করে ফেলেছে, যেই কারণে সবটা মিলে না গ্রিড ফল করার মতো পরিস্থিতি হয়েছিল। এটি ছিল হচ্ছে এলএনজি টার্মিনাল কলাপস করবার কারণে, সেটিও কাটিয়ে উঠেছে। আজকে তো গ্যাসের কিছুটা স্বাভাবিক হয়েছে। আরেকটি জিনিস আমার সহ-আলোচক সাইফ মুস্তাফিজ বললেন যে সরকার তার আশপাশে বসিয়েছেন অযোগ্যদের। আসলে যোগ্যতার মাপকাঠি কি, এটি আমার কাছে পরিষ্কার না। যোগ্যতা একটি আপেক্ষিক বিষয়। বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো অনেক যোগ্যতর লোকদেরকে বসিয়েছিল, তো তারা কতটা সফলতা দেখিয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2 জন উপদেষ্টা ছিলেন যারা আপনাদের দলের সরাসরি নেতা এখন,